আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। ওয়ার্ডপ্রেসের আজকে তৃতীয় পর্বে আমরা দেখব যে কিভাবে ওয়ার্ডপ্রেসের আদার্স কাজগুলো করতে হয়। এবং আমরা এর আগের পর্বে দেখেছিলাম যে আমরা এই টুলবার এবং আমাদের এই ড্যাশবোর্ডের পরিচিতি। এবং এখানে আমরা দেখব তিনটি সেকশন রয়েছে। একটি হচ্ছে ড্যাশবোর্ড, তারপর হচ্ছে আমার পোস্ট রিলেটেড, এবং আরেকটি হচ্ছে অ্যাপিয়ারেন্স, যে সেটিং অপশনগুলো। এবং আপনারা দেখুন যে এটি যদি আমার ব্রাউজারকে আমি কলাপস করি এবং আমার ব্রাউজারকে ছোট করি, তাহলে অটোমেটিক্যালি এটি ছোট হয়ে যাচ্ছে এবং আমার এখানে যে রাইট সাইডের এই লেফট সাইডে যে কলামটি রয়েছে সেটি অটোমেটিক্যালি আইকন হিসেবে চলে যাচ্ছে। এবং এখানে দেখুন যে এই অপশনটি, যে আমরা যদি এখানে আরও একটি অপশন রয়েছে যে এখানে আপনি ডিরেক্টলি যদি wordpress.org যে এখানে যদি ক্লিক করুন, তাহলে ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন যে 3.5.1 এটির মধ্যে নতুন কি রয়েছে সেই যে ব্যাপারগুলো এখানে দেখাচ্ছে। এবং এই নতুন ভার্সনে 2012 থিমটি বাই ডিফল্ট থেকে থাকে। এবং এখানে ক্রেডিট, তারপর ফ্রিডমস, যে কি কি কাজ করা যেতে পারে, এবং ওয়ার্ডপ্রেসের নর্মাল জিপিএল লাইসেন্স থাকে। আবার এছাড়া আমরা wordpress.org ডকুমেন্টেশন, সাপোর্ট ফোরাম, ফিডব্যাক ডিরেক্টলি এখান থেকে রান করতে পারি। তো এছাড়া এখানে আমার নতুন পোস্ট অ্যাড করার জন্য মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার, টুলস এবং সেটিংস। তো এই সব কিছুতে যাওয়ার আগে আমি আমার আমার সাইটটির মধ্যে যাই। সাইটটির মধ্যে গেলে এখানে দেখুন যে আমি যখন এই সাইডে যাই তখন আমার বাই ডিফল্ট এখানে হোম পেজ এবং সিম্পল পেজ দুটি বাটন রয়েছে এবং দুটি মেনু রয়েছে। এবং এটির মধ্যে সিম্পল পেজের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে আমার স্যাম্পল যে পেজটি রয়েছে সেই স্যাম্পল পেজের টি শো করছে। এবং আমি যদি চাই এই স্যাম্পল পেজটি এডিট করার জন্য বা কোনো পেজ এডিট করার জন্য, স্বভাবত এই টুলবারের মাধ্যমে যে এখানে এডিট পেজ যের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে আমার সরাসরি সেই স্যাম্পল পেজ এবং সেই পেজের এডিট অপশনটি এখানে চলে আসবে এবং অটোমেটিক্যালি এখানে আমি যা চাই সেগুলো অ্যাড করতে পারবো। এবং স্বভাবতই নতুন সাইট হিসেবে নতুন কাজ শুরু করার পূর্বে আমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত যে আমাদের সবগুলো ঠিকঠাক মতনে কাজ করছে কিনা, যে আমি অ্যাড মিডিয়া থেকে ছবি অ্যাড করতে পারছি কিনা, নতুন পেজ অ্যাড করতে পারছি কিনা, নতুন পোস্ট অ্যাড করতে পারছি কিনা। যদি অল ওকে থাকে তাহলে আমরা পরবর্তী কাজ শুরু করতে পারি। কিন্তু ফর এক্সাম্পল যে আমাদের এই সবগুলো জিনিস ওকে নাই, তাহলে আমাদের সিম্পলি যে কাজটি করতে হবে, যে আমার যে ওয়ার্ডপ্রেসে ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই ডাউনলোড ফাইলের মধ্যে এখানে দেখুন যে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমার ওয়ার্ডপ্রেস কন্টেন্ট এবং ওয়ার্ডপ্রেস কনফিগ, এই যে দুইটি ফাইল রয়েছে, এই দুইটি ফাইল ছাড়া বাকি যতগুলো ফাইল আছে সে ফাইলগুলো আমাকে ডিলিট করে দিতে হবে। এবং ডিলিট করে আবার নতুন করে wordpress.org থেকে ওয়ার্ডপ্রেসের ফাইলটি ডাউনলোড করে আমরা এখানে আবার আপলোড করে দিতে পারি। এবং ব্যাপারটি আপনারা মাথায় রাখবেন যে যখন ফর এক্সাম্পল আপনি অলরেডি একটি সাইট তৈরি করে ফেলেছেন এবং এই সাইটের মধ্যে অনেকগুলো কন্টেন্ট রয়েছে, অনেকগুলো প্লাগইনস রয়েছে, অনেকগুলো ইমেজ রয়েছে, তো স্বভাবতই এখন আপনি যদি সবগুলো ফেলে দেন, এবং সবগুলো ফেলে দেওয়ার ফলে আপনার যে প্রবলেমটি হবে যে আপনার যে সাইডের মধ্যে যে জিনিসগুলো আপডেট করা হয়েছে সেই সাইড আপডেট জিনিসগুলো চলে যাবে। তো সেই আপডেট জিনিসগুলো রেখে দেওয়ার জন্যে যে আমার নতুন যে জিনিসগুলো থাকে এই কন্টেন্টের মধ্যে এখানে দেখুন যে প্লাগইনস, যে এখানে প্লাগইনসের ভেতর আপনি যে প্লাগইনসগুলো রাখেন সেই নতুন প্লাগইনসগুলো অ্যাড করবেন, সেগুলো এখানে চলে আসবে। এবং থিমের মধ্যে আপনি যে থিমগুলো থাকবে সেই থিমগুলো চলে আসবে। এবং বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস 3.5.1 এর মধ্যে 2011 এবং 2012 এই দুটি থিম রয়েছে।
এবং স্বভাবতই যখন আপনি কোনো কিছু আপলোড করতে যাবেন, এখানে নতুন আরেকটি অপশন ফোল্ডার তৈরি হবে যেটির নাম থাকবে আপলোড। সেইখানে আপনার আপলোডেড যতগুলো ফাইল রয়েছে সেই ফাইলগুলো আপনার থাকবে। তো স্বভাবতই আপনি যদি এই কন্টেন্ট ফাইলটি ডিলিট করে দেন, তাহলে আপনার যতগুলো ডকুমেন্ট রয়েছে, আপনার থিম, আপনার প্লাগইনস, আপনার মিডিয়া ফাইল, সবগুলো আপনি হারিয়ে হারিয়ে ফেলবেন। আবার এই কনফিগ, ডাব্লিউপি কনফিগ ফোল্ডারটি যদি ফাইলটি যদি আপনি ডিলিট করে দেন, কারণ এই কনফিগ ফাইলের মধ্যেই আপনার ডাটাবেজের সবগুলো ডাটাবেজের সাথে কানেক্ট হওয়ার জন্য যতগুলো ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনগুলো এই কনফিগ ফাইলের মধ্যে থাকে। তো স্বভাবতই আপনি যদি এটি ডিলিট করে দেন, তাহলে সে আর ডাটাবেজের সাথে কমিউনিকেশন করতে পারবে না এবং আপনার সাইটটি লোড হবে না। তো সেই জন্যে আপনার সাইট যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে এই দুইটি ফাইল ছাড়া বাকি যতগুলো ফাইল আছে আপনি ডিলিট করে আবার নতুন করে ওই ফাইলগুলো এখানে আপলোড করতে পারেন। তাহলে আপনার সাইডে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে সেটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার আমি যারা আমার টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তারা দেখে থাকবেন যে আমি আমার ওয়েবসাইটটি এখানে ফ্রি বাংলা টিউটোরিয়াল .julp.com এরপর একটি ফোল্ডার তৈরি করেছি ফ্রি বাংলা টিউটোরিয়াল, এবং ওই ফোল্ডারের ভেতরে তারপর আমি আমার যতগুলো ফাইল রয়েছে, আমার যে ফাইলগুলো রয়েছে, যে এখানে যে ফ্রি বাংলা টিউটোরিয়ালের ভেতরে যে বাকি ফাইলগুলো রয়েছে সেগুলো আমি আপলোড করেছি। তো স্বভাবতই আমি যখন ভিউ সাইডের মধ্যে যাচ্ছি, তখন আমার সাইডে কিন্তু আসছে যে ফ্রি বাংলা টিউটোরিয়াল .julpu.com/ফ্রি বাংলা টিউটোরিয়াল। তো স্বভাবতই আমরা যখন একটি সাইট তৈরি করব, তখন আমরা আমাদের নিজের যে ডোমেন, ফর এক্সাম্পল ফ্রি বাংলা টিউটোরিয়াল এই .com, এটির মধ্যে আমার সব ফাইলগুলো রাখতে হবে, নতুন করে আরেকটি ফোল্ডার তৈরি করে নয়। কিন্তু আমি এই কাজটি জেনে বুঝেই করেছি, এটি একটি ট্রিক্স আমি খাটিয়েছি, এবং এই ট্রিক্সটি খাটানোর পেছনে কারণ হচ্ছে যাতে আমি আমার হ্যাকারকে ধোঁকা দিতে পারি। তো স্বভাবতই ইউজার যখন সার্চ দিবে, সে আমাকে ফ্রি বাংলা টিউটোরিয়াল লেখে .com লেখে সার্চ দিবে, সে নিশ্চয়ই ফ্রি বাংলা টিউটোরিয়াল .julpu.com তারপরে স্ল্যাশ তারপরে ফ্রি বাংলা টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে এইভাবে গিয়ে একটি সাইটের মধ্যে ঢুকবে না। তো এই কাজটি তাহলে এখন আমার যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমার এখানে এই ফ্রি বাংলা টিউটোরিয়াল ফোল্ডারটি ডিলিট করে বাদ দিয়ে আমার শুধুমাত্র যে মেইন ডোমেন, সেই মেইন ডোমেনটি রাখতে হবে। কিন্তু যেহেতু আমি আমার সব ফাইল এই ফ্রি বাংলা টিউটোরিয়াল ফোল্ডারের ভেতর রেখেছি, তাহলে এখন আমি কি আবার নতুন করে আমার ওইখানে ফাইল ট্রান্সফার করব? অবশ্যই না। এবং সেটি আমি কেন করেছি এবং এটি আমার কিভাবে সলভ করতে পারি সেটি আমরা এখন দেখব। তো এটির জন্য আমাকে যে কাজটি করতে হবে, সেটির জন্য এখন আমাকে আমার যে wordpress.org রয়েছে, এবং এখানে দেখুন যে আমার wordpress.org এর মধ্যে আমি একটি ফোল্ডার তৈরি করলাম, যে ফোল্ডারের নাম দিলাম হচ্ছে কাস্টম, এবং এই কাস্টম ফোল্ডারটি ওপেন করলাম। এটির পেছনে কারণ রয়েছে যে আমার এখানে একদম আমার যে ফ্রি বাংলা টিউটোরিয়াল যে ফোল্ডার, সেই ফোল্ডারের ভেতরে আমার একটি ফাইল রয়েছে, যে ফাইলটির নাম হচ্ছে index.php। index.php এবং এখানে আরেকটি ফাইল রয়েছে। তো সেখানে যদি সেই ht-access এবং force showing ওকে। তো এটির ক্ষেত্রে যে এখানে দেখুন যে index.php যে ফাইলটি রয়েছে, সে ফাইলটি আমি তো এখান থেকে আমার এই ইন্ডেক্স ফাইলটি আমি আমার কাস্টম ফোল্ডারের মধ্যে এনে রাখলাম। এবং এখানে দেখুন যে আমি এটি যদি ড্রিমওয়েভার দিয়ে ওপেন করি, তো এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এটির আন্ডারে যে আমি ফ্রি বাংলা টিউটোরিয়াল /ফ্রি বাংলা টিউটোরিয়াল /wp ব্লগ এটি দিয়েছিলাম, এবং এটি সেভ করলাম। আবার আমার যে
ড্যাশবোর্ড রয়েছে, আমি যদি ড্যাশবোর্ডে যাই এবং ড্যাশবোর্ডে সেটিং এবং জেনারেল সেটিংয়ের আন্ডারে গিয়ে এখানে দেখুন যে আমার এটি হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল এবং সাইট ইউআরএল, যে আমি কোনখানে সাইটটি শো করাতে যাচ্ছি। তো এখান থেকে আমি আমার ওইটুক ডিলিট করে দিলাম এবং টু বি ডিফারেন্ট ডিরেক্টরি যে দেওয়ার জন্য কি করা যেতে পারে, সেখানে আমাদের wordpress.org-এ এই সম্বন্ধে বিস্তারিত বলা আছে, আমরা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারি। তো পরবর্তীতে তো এটি আমি এখানে করলাম এবং সেভ করলাম। সেভ করার পর আমি যদি ভিউ সাইডের মধ্যে যাই, তাহলে এখন আমরা দেখব যে ভিউ সাইডের মধ্যে কিছু নেই। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, যে আমার কাস্টম যে ফোল্ডারটি ছিল এবং এখানে দেখুন একটি ইন্ডেক্স ফাইল যে রয়েছে, সেই ইন্ডেক্স ফাইলে প্রথমে ছিল এরকম, এবং আমরা যে কাস্টম ফোল্ডারের ভেতর যে ইন্ডেক্স ফাইলটি রয়েছে সেটি অন্যরকম। তো সেই ইন্ডেক্স ফাইলটি এনে আমি আমার এখানে ছেড়ে দিলাম। সরি, আমি এখানে একটু ভুল করেছি। সেটি হচ্ছে যে আমার এখানের ইন্ডেক্স ফাইলটি এখানেই থাকবে এবং আমার সাইডে যদি যাই এবং এটিকে আমি রিলোড দিলাম, ইটস ওকে, এবং এটি সেভ হয়েছে। এবার আমার যে কাস্টম এবং আমার যে পাবলিক এসটিপি রয়েছে, এখানে আমি আমার এই কাস্টম করা যে ইন্ডেক্স ফাইলটি রয়েছে, যেখানে আমি দেখিয়ে দিলাম যে ফ্রি বাংলা টিউটোরিয়াল এবং তার ভেতর এটি, এবং সেই ফাইলটি এখানে আমি আপলোড করলাম। এবার আমি এটির আন্ডারে পেজটি রিলোড দেই। দেখুন আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল, আমার যে মেইন ডোমেন, সেই মেইন ডোমেনের আন্ডারে চলে এসছে। কিন্তু এখন আমি যদি এখানে স্ল্যাশ দিয়ে wp_admin মধ্যে যাই, তাহলে এখানে আমাকে এরর দেখাবে যে এখানে কোনো ফাইল নেই। এই যে এখানে এরর পেজ দেখাচ্ছে যে আমার এটি কোনো ফাইল নেই। তো সেটি তো এখানে এটি কিন্তু আমার ব্যাক এন্ডে যাওয়ার জন্য ঠিক আগের যে পন্থা, যে ফ্রি বাংলা টিউটোরিয়াল, তারপর হচ্ছে আমার wp অ্যাডমিন, এইভাবে ওইভাবেই আমার অ্যাডমিন পেজে যেতে হবে। তো এইটির পেছনে কারণ, এটি করার পেছনে কারণ হচ্ছে যে আপনার সাইটটি হ্যাকার বা অন্যান্য মানুষ দেখবে যে আপনার মেইন ডোমেনের আন্ডারেই রয়েছে, কিন্তু যখন আপনি ব্যাক এন্ডে যাচ্ছেন তখন আপনি তো জানেন যে এখানে আপনার এই ফোল্ডারের ভেতর তারপর এই ফাইলটি রয়েছে। এতে আমরা খুব সহজে হ্যাকারকে ধোঁকা দিতে পারি, আমার সাইটটিকে রক্ষা করতে পারি। এটির কারণেই এই কাজটি আমি করেছি। কিন্তু যদি এরকম হয় যে এই সাইটটি এরকম যে আমার যে ফ্রি বাংলা টিউটোরিয়াল রয়েছে .com, ফ্রি বাংলা টিউটোরিয়ালে যে কেউ লগ ইন করতে পারে, তো স্বভাবতই এখন যদি এরকম হয় যে আপনার এই সাইটটিও যে কেউ লগ ইন করতে পারবে, তো স্বাভাবিকভাবেই তখন সে অবশ্যই বুঝে ফেলবে যে এখানে আপনি আরেকটি ফোল্ডারের ভেতর আপনার মেইন ফাইলটি রয়েছে, এটি শুধুমাত্র হ্যাকারকে ধোঁকা দেওয়ার জন্য। তখন আপনি আসলে এই পন্থা কাজ করে আপনার তেমন কোনো উপকার আসবে বলে আমার মনে হয় না। কিন্তু যদি অন্য কেউ ইউজ করতে না পারে, যে সবার জন্য উন্মুক্ত না থাকে রেজিস্টার করার জন্য, তখন আমরা সাধারণত এই বুদ্ধিটি খাটাতে পারি আমার সাইটটিকে রক্ষা করার জন্য। এবার আমি ছোট্ট আরেকটি ব্যাপার আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, যে এখানে দেখুন যে আমার এখানে এই ইউজার নেম, যে ইউজারটি রয়েছে সেই ইউজারের কোনো ছবি নেই। তো এটির জন্যে
গ্রেভার সাইটটি, তো সাইটটির নাম হচ্ছে গ্রেভেটার.com। তো এই গ্রেভেটার.com এর মধ্যে আপনি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, এবং নতুন অ্যাকাউন্ট তৈরি করে আপনার যে প্রোফাইল পিকচার এবং আপনার আদার্স ফেসবুক, টুইটার এবং আদার্স যে জিনিসগুলো, এবং আপনার প্রোফাইল পেজে যে বায়ো, সেই বায়োগুলো এখানে সেট আপ করে দিতে পারেন। এবং সেট আপ করার ফলে আপনাকে যেটি হবে, এবং এটির সাথে আপনাদের পরিচয় করার দেওয়ার কারণ হচ্ছে যে wordpress.com এবং wordpress.org এই সাইটগুলোতে যেইখানেই আপনি আপনার ওই যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার সাইটটি তৈরি করছেন বা ইউজ করছেন, ওই ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে যদি গ্রেভারের একটি অ্যাকাউন্ট আপনার থেকে থাকে, তাহলে ওইখান থেকে wordpress.com এবং wordpress.org অটোমেটিক্যালি আপনার ছবি, আপনার বায়ো এবং আপনার যে সোশ্যাল অ্যাকাউন্ট রয়েছে যেমন ফেসবুক, টুইটার, সেই প্রোফাইল অটোমেটিক্যালি সে কালেক্ট করে নেবে। এবং এখানে দেখুন যে আমার এইখানে যে এখানে কোনো এখন পিকচার নেই, তো আমার এই অপশন দিয়ে, মানে এই গ্রেভেটারে যদি আমি একটি অ্যাকাউন্ট তৈরি করে এখানে পিকচার সেট করে দেই, তাহলে অটোমেটিক্যালি আমার এখানে পিকচার চলে আসবে। তো এবার আমি যদি আমার এখানে দেখুন যে এডিট মাই প্রোফাইলের মধ্যে যদি যাই, এডিট মাই প্রোফাইলের মধ্যে এখানে দেখুন ডিসেবল ভিডিও এডিটর হোয়েন রাইটিং, আপডেট প্রোফাইল, ভিউ মাই সাইট, এবং এখানে দেখুন আমার যে বারটি ছিল উপরে এখানে এই বারটি এখন চলে গেছে। তো স্বভাবত এখন আপনাকে যদি আবার ব্যাকএন্ডে আসতে হয়, তখন আপনাকে আবার ওই টাইপ করে WP অ্যাডমিন টাইপ করে আপনাকে ব্যাকএন্ডে আসতে হবে। তো স্বভাবত এটি আমরা সাধারণত ডিসেবল করি না, তো সেই জন্য আমি এটিকে আপডেট করে দিলাম আবার আনচেক করে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কালার চেঞ্জ করা, যে এখানে আপনি যদি ব্লু কালার দেন, ব্লু কালার দিয়ে আপডেট প্রোফাইল দেন, তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে আমার লেফট সাইড কালারটি চেঞ্জ করা যাবে। তো এটি আপনি যেরকম ইচ্ছে সেরকম রাখতে পারেন। তারপর হচ্ছে এনেবল কি শর্টকাট কমেন্ট মডারেশন, এবং এটির সম্বন্ধে বিস্তারিত জানার জন্য এখানে আপনার কি মডারেশন সম্বন্ধে বিস্তারিত দেওয়া আছে, আমরা এখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে তারপর হচ্ছে যে শো টুলবার হোয়েন ভিউইং সাইট, যে এখানে আমার সেই টুলবারটি শো করবে, এই টুলবারটি এখানে আমি একটু বলতে ভুল করেছি যে ডিসেবল ভিজুয়াল এডিটর, সেটি হচ্ছে যখন আপনি পোস্ট করতে যাবেন নিউ পোস্টে, তখন এখানে দেখুন দুইটি এডিটর রয়েছে, একটি হচ্ছে ভিজুয়াল আর একটি হচ্ছে টেক্সট। টেক্সটের মধ্যে যে কোডিংয়ের মাধ্যমে বা HTML কোডিংয়ের মাধ্যমে যেভাবে আমাদের টেক্সট করতে হয় সেটি, আর ভিজুয়াল হচ্ছে যে আমার ভিজুয়ালি কোনো পোস্ট করার জন্য যেই বোল্ড ইটালিক রয়েছে সেটি। তো এটি আমার সাইটটি লোড না হওয়ার কারণে এরকম হয়েছে। তো এই ভিজুয়াল এই ইফেক্টটি, এই বারটি অফ করে রাখার জন্য, এটি যে ডিসেবল ভিজুয়াল, যে আমি এটি অফ করে রাখবো, সেই জন্য আমার ভিজুয়াল, এবং এটি হচ্ছে আমার ভিজুয়াল, এবং এটি হচ্ছে আমার টেক্সট। এটি হচ্ছে আমার HTML এর কোড ব্যবহার করার জন্য এইভাবে, এবং যে নর্মালভাবে আমরা যেভাবে MS ওয়ার্ডের মধ্যে লিখি সেভাবে কাজ করার জন্য আমার এটি। তো এটিকে অফ করে রাখার জন্য হচ্ছে আমার এইটি। তো এটিকে সাধারণত আমরা অন করেই রাখি। এবং আমার ওই যে টুলবার দেখাতে চেয়েছিলাম, যে আমার ভিজিট সাইট, যে আমার সাইডের মধ্যে যাওয়ার পর আমার এই টুলবারটি যে শো টুলবার হোয়েন ভিজিটিং সাইট, যে শো করে রাখবে অথবা ডিসেবল করে রাখবে। তো এখানে আমি শো টুলবার, ওকে। তো এরপর হচ্ছে আমার ইউজার নেম, এবং
স্বভাবতই এখানে দেখুন যে আমার ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ, যে আমি ইউজার নেম কখনো চেঞ্জ করতে পারবো না। ইউজার নেম চেঞ্জ করার জন্য মানে আমাকে বুঝে শুনে আগে ইউজার নেম দিতে হবে, এবং এই ইউজার নেমটি আমার কখনো চেঞ্জ করা যাবে না। তো আপনি যদি ইন ফিউচার যে আমি ভুল করেই ফেলেছি যে আমার ইউজার নেম এখন চেঞ্জ করতেই হবে, তাহলে সিম্পলি আপনার ইউজার, তারপরে অল ইউজারের মধ্যে গিয়ে আপনি আপনার এই ইউজারটিকে বাল্ক অ্যাকশন ডিলেট করে দিতে পারেন। এবং ডিলেট করার আগে, যেহেতু আমার এখন বর্তমানে একটি ইউজারই রয়েছে, সেই জন্য আপনাকে প্রথমে আরেকটি নতুন ইউজার তৈরি করে নিতে হবে। যে নতুন ইউজার তৈরি করার জন্য ইউজার, তারপর অল ইউজার, নিউ, অ্যাড নিউ এবং প্রোফাইল, এবং এখানে দেখুন আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট এবং আদার্স, পাসওয়ার্ড এবং রুল, এবং একটি ইমেল অ্যাড্রেস যদি আপনি সেন্ড করতে চান ওই ইমেল অ্যাড্রেসে, এই ইমেল অ্যাড্রেসটি, এবং রুল কি হবে যে, এবং ডিফারেন্ট টাইপ অফ রুলস এখানে রয়েছে। তো এই রুলসগুলো নিয়ে আমরা পরে কথা বলছি। তো এভাবে আপনি একটি নতুন ইউজার তৈরি করতে পারেন। তো প্রথমে একটি নতুন ইউজার তৈরি করে তারপর আপনার ওই ইউজারটিকে, আপনার কারেন্ট যে ইউজারটি রয়েছে সেই ইউজারটিকে আপনাকে ডিলিট করতে হবে। তো এরপর হচ্ছে আপনার ফার্স্ট নেম, যে এখানে আমি ফার্স্ট নেম দিলাম ATIQUE, আতিক, এবং উল্লাহ, এবং নিকনেম আমার লিমন। এবং এখানে আমরা দেখুন যে এখানে আমাকে শো করছে যে আপনি আপনার এই ডিসপ্লেতে আপনি কি শো করাতে যাচ্ছেন, এবং আপনি যখন একটি পোস্ট অ্যাড করতে যাবেন সেই পোস্টের মধ্যে যখন অ্যাডমিন হিসেবে যে অথরের নাম হিসেবে নাম দেখাবে, সেই নামের মধ্যেও এই নামটি শো করবে। তো এখানে কি শো করবে, আপনার ইউজার নেম শো করবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, অথবা ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, অথবা লাস্ট নেম অ্যান্ড ফার্স্ট নেম, অথবা আপনার নিক নেম, কোনটি। তো সেই হিসেবে আমি এখানে দিয়ে রাখলাম আতিকুল্লাহ। এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেস যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনার রিয়েল ইমেল যে ইমেল অ্যাড্রেস সেটি দিতে পারেন, চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইট, এরপর হচ্ছে আপনার আদার্স যেই গুগল টক, ইয়াহু এবং AIM রয়েছে সেইগুলোর আইডি এখানে দিতে চান। এবং অবশ্যই মনে রাখবেন এখানে আপনি যেগুলো দিবেন সেগুলো অবশ্যই পাবলিকভাবে শো হবে। তো এগুলো শেয়ার, যেই ইনফরমেশনগুলো আপনি শেয়ার করতে চাচ্ছেন না, স্বভাবতই আপনি সেই ঘরগুলো এখানে ব্ল্যাঙ্ক রাখবেন। এবং এরপরে আপনার বায়ো এবং নর্মালভাবে যদি আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনার পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। এবং পাসওয়ার্ড এভাবে চেঞ্জ করার পর আপনি যেটা করবেন যে আপনার আপডেট প্রোফাইল, এবং দেখুন আপনার প্রোফাইলটি আপলোড হলো। এবং এখানে দেখুন যে এখানে হাউডি আতিকুল্লাহ এখানে নাম শো করছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।